নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাম কংগ্রেসের সমর্থকদের প্রতি আমার একটা আবেদন আছে। তার আগে গৌরচন্দ্রিকা কিছু করণীয় দরকার। 2 বছর হয়ে গেল এ রাজ্যের 100 দিনের কাজ যারা করেছেন তাদের মজুরি বন্ধ 2022 সালের মার্চ মাস থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করেছেন যে নির্বাচনে পরাজিত হয়ে বিজেপি বাংলাকে ভাতে মারার চেষ্টা করছে এবং বাংলার প্রাপ্য টাকা, ন্যায্য টাকা গায়ের জোরে আটকে রেখেছেন। বহু কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছে, তারা রিপোর্ট পাঠিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত টাকা ছাড়েননি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন 21শে ফেব্রুয়ারি তিনি 21 লক্ষ মানুষ যারা 100 দিনের কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন। তার জন্য যে টাকা লাগবে সেটা তার নাকি সংস্থান করা আছে। সেই প্রেক্ষিতেই দেখতে হবে যে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীকে চিঠি। পশ্চিমবঙ্গের ক্ষেতমজুর সমিতি তারা রাহুল গান্ধীর ন্যায়যাত্রায় যখন বাংলায় এসেছিল তখন ক্ষেতমজুর সমিতির লোকজনদের সঙ্গে রাহুলের কথা হয়েছে, তারা অনেক ডকুমেন্টস রাহুলের হাতে দিয়েছিলেন এবং সেই প্রেক্ষিতে রাহুল গান্ধীর প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন। কিন্তু এখানে একটা বিষয় আছে যে 27 নম্বর ধারা এই 100 দিনের কাজের ক্ষেত্রে সেটাকে প্রয়োগ করে কেন্দ্র আটকে রেখেছে। 27 নম্বর ধারায় বলা আছে যদি কেন্দ্রের টাকা তছরূপ হয় তাহলে আইনের 27 নম্বর ধারা প্রয়োগ করে তারা টাকা দেওয়া বন্ধ করতে পারে। আবার 100 দিনের কাজ করলে শ্রমিকদের মজুরি 15 দিনের মধ্যে দিয়ে দিতে হবে, আইনে এটাও বলা আছে। আবার এটাও বলা আছে যদি কেন্দ্রের টাকা 9-6 হয় তাহলে কেন্দ্র মজুরি বাবদ দেও টাকা বন্ধ রাখতে পারে। বিজেপির অভিযোগ 100 দিনের কাজে ভুয়ো জব কার্ড তৈরি করে কয়েক হাজার কোটি টাকা 9-6 হয়েছে, সেই টাকা উদ্ধার করা হোক, তারপর কেন্দ্র টাকা দেবে এবং অপরাধীদের শাস্তি দেওয়া হোক। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা হয়েছিল, শুভেন্দুবাবু করেছিলেন, সিবিআই তদন্তের দাবিতে ক্ষেতমজুর সমিতি করেছিল, আরো অনেক পক্ষ ছিল। সেখানে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যারা 4 সদস্যের কমিটি করেছেন তাদের অ্যাকাউন্টেন্ট জেনারেলের প্রতিনিধি, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল প্রতিনিধি, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি এবং রাজ্য সরকারের প্রতিনিধি থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্ট ডাইরেক্টিভ দিয়েছিল যে মার্চ মাস পর্যন্ত টাকা রাজ্য সরকার মিটিয়ে দিক, তারপরে অ্যাকাউন্ট রিকনসিলিয়েশনের পরে তারা রিএম্বার্স করে দেবে। এবং আদালত বলেছে যে কেন্দ্রের ডাইরেক্টিভকে গ্রহণ করা যেতে পারে। এই প্রেক্ষিতে রাহুল গান্ধী চিঠি লিখলেন। তিনি 100 দিনের কাজের পরিধি বাড়াবার কথা বলেছেন, আরো বেশি মানুষকে কাজের সঙ্গে যুক্ত করার দাবি জানিয়েছেন, কিন্তু একবারের জন্য বলেননি যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজে পুকুর চুরি হয়েছে। আরে তার ইন্ডিজোট তো এখানে মুখ তুবড়ে পড়েছে, বাংলায় তো ইন্ডিজোটের পিন্ডি চটকে গেছে। হ্যাঁ, সিপিএম এর সঙ্গে হলে বলতে পারবেন না ইন্ডিজোট আছে, কিন্তু তৃণমূল তো নেই। আপনার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সকাল বিকেল দুবেলা তৃণমূলকে আক্রমণ না করে ডান হাত মুখে তোলেন না, আর আপনি রাহুল গান্ধী পিটার প্যান আপনি চিঠি লিখলেন মোদিজিকে যে পশ্চিমবঙ্গে টাকা দিয়ে দেয়া হোক। নিশ্চয়ই লিখতে পারেন, টাকা কেন আটকে রাখা হবে, কিন্তু এটা তো বললেন না যে মাননীয় প্রধানমন্ত্রী যে দুর্নীতি হয়েছে 100 দিনের কাজে পশ্চিমবঙ্গে সেই দুর্নীতির তদন্ত করার জন্য আপনি উদ্যোগী হন। সেই কথাটা বললেন না, শুধু বললেন 100 দিনের মজুরির টাকা যেন কেন্দ্র রিলিজ করে। দ্বিচারিতা হলো না রাহুল গান্ধী? দেখুন, আপনার জন্যই কিন্তু আপনার দল ভাঙছে। মহারাষ্ট্র থেকে বাবা সিদ্দিকি চলে গেলেন অজিত পাওয়ারের এনসিপিতে, তারপরে মিলিন্দ দেওরা একনাথ সিন্দের শিবসেনায় এবং অশোক চৌহান যিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি বিজেপিতে যোগ দেবেন, সম্ভবত রাজ্যসভায় প্রার্থী হবেন বিজেপির সমর্থনে। মারাঠাওয়াড়া অঞ্চলে
অশোক চাহানের যথেষ্ট প্রভাব আছে, নির্বাচিত বিধায়কও তিনি। আদর্শ হাউজিং স্ক্যামের জন্যই অশোক চাহান কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছেন তা নয়। তিনি তো 2014 সালে তো কেন্দ্রে ক্ষমতায় এসছে মোদী সরকার, এটা তো 2024, 10 বছর তো তারা ছিলেন সরকারে। আর অশোক চৌহান 2008 থেকে 10 পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন মহারাষ্ট্রে। তারপরে তো প্রায় 15 বছর হতে চলল। 14-19 লোকসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির পরেও তিনি কিন্তু কংগ্রেস ছাড়েননি। 19 বিধানসভা নির্বাচনে লড়ে বিধায়ক হয়েছিলেন। মারাঠওয়াড়া অঞ্চলে তার সমর্থন আছে। তিনি 24-এর আগে ছাড়লেন কেন? ছাড়লেন এই কারণেই যে কংগ্রেসে থাকলে তার রাজনৈতিক ভবিষ্যৎ বলে আর কিছু থাকবে না। কংগ্রেস হচ্ছে স্পেন্ট ফোর্স, এর দায় রাহুল গান্ধীকে নিতে হবে। একের পর এক তরুণ নেতারা ছেড়ে গেছেন, সে হিমন্ত বিশ্ব শর্মা থেকে শুরু করে RPN সিং, জিতিন প্রসাদ, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, শিবরাত্রি সোরেনের মতো সচিন পাইলট আছেন। কতদিন থাকবেন? I have a great doubt. রাহুল গান্ধী আমেঠিতে সম্ভবত লড়বেন না। সোনিয়াজিকে সম্ভবত কোনো জায়গা থেকে রাজ্যসভায় জিতিয়ে আনা হবে। প্রিয়াঙ্কা গান্ধীকেও এখন দেশে দেখা যাচ্ছে না। তার দাদা ন্যায় যাত্রা করছেন, তিনি কোথায়? এবার আসুন এই রাজ্যের প্রসঙ্গে। তো এই রাজ্যে বাম, কংগ্রেস এবং তৃণমূল তিনজনেই ইন্ডিজোটে আছে। তৃণমূল বলে দিয়েছে যে তারা একলা চলবে, তাদের কারোর সমর্থনের দরকার নেই। এবং রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে এ রাজ্য প্রশাসন যেরকম ভাবে ট্রিট করেছে, তা হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা করেছিলেন যে রাহুল গান্ধীর ন্যায়যাত্রাকে কে কত বেশি বেগ দিতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে হিমন্ত বিশ্ব শর্মাকে 5 গোল দিয়ে দিয়েছেন। হিমন্ত বিজেপির মুখ্যমন্ত্রী, তার সঙ্গে রাহুলের একটা আকচে অনেকদিন ধরেই আছে। মূলত রাহুলের জন্যই হিমন্ত দল ছেড়েছিলেন। হেমন্ত যখন গিয়েছিলেন রাহুলের তুগলক লেনের বাংলোতে তার সঙ্গে দেখা করতে, রাহুল তার দিকে তাকিয়ে কথা বলেননি, পোষ্যকে বিস্কুট খাওয়াচ্ছিলেন। অপমানে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু দলটা ছেড়েছিলেন। তরুণ গগৈয়ের কার্যত রাইট হ্যান্ড ম্যান ছিলেন হেমন্ত। তারপরে আসাম সহ নর্থ ইস্ট থেকে কংগ্রেসকে একেবারে ঘটি বাটি সহ তুলে দিয়েছেন। তার রাহুল বিরোধিতার একটা কারণ বোঝা যায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় পাটনাতে বললেন আমাদের সবার প্রিয় রাহুল, সেই মমতা বন্দ্যোপাধ্যায় রাহুলকে ব্যঙ্গ করলেন, বসন্তের কোকিল বললেন, কোনোদিন বিড়ি বাঁধেনি, বিড়ি খায়নি, সে বিড়ি বাঁধতে এসছে, যা তা বললেন। হ্যাঁ, রাহুল মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে পদযাত্রা করেছেন। বাম কংগ্রেস সেখানে মুসলমানদের একটা বার্তা দিয়েছে, দেখো আমরা বিজেপি বিরোধী, আমাদের বিশ্বাসযোগ্যতা মমতা বন্দ্যোপাধ্যায়কে বেশি বিজেপি বিরোধিতার প্রশ্নে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো খেপে গিয়ে থাকতে পারেন। কিন্তু তা সত্ত্বেও জয়রাম রমেশ এবং খোদ রাহুল গান্ধী যেভাবে মমতাকে তোষামত করে বার্তা পাঠাচ্ছেন, সেটা বাংলায় কংগ্রেসের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে ভুল বার্তা যাচ্ছে। বাংলার কংগ্রেস কর্মীরা বুঝতে পারছেন না যে হাইকমান্ড কি চায়। তারা কি মমতার সঙ্গে থাকতে চায় যে কোনো মূল্যে, নাকি বামেদের হাত ধরতে চায়? যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীকে নিদারুণ অপমান করলেন, রাজনৈতিক অপমান, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ লাভের জন্য, রাজনৈতিক সঙ্গ লাভের জন্য, মরি ইন্ডি জোটে যাতে তিনি থাকেন, তার জন্য জয়রাম রমেশের কি আকুল প্রণতি, রাহুল গান্ধীও কম যান না। আসলে হয়তো জোট ভাঙার দায় তারা কেউই নিতে চাইছেন না। বামেরা এখনো বুঝতে পারছেন না যে কংগ্রেসের সঙ্গে তাদের সমঝোতা আদৌ হবে কিনা, কি ফর্মুলায় হবে, কটা আসন তারা লড়বে, কটা আসন কংগ্রেস লড়বে। বহরমপুর আর ডালুবাবুর সিটে বামেরা আগের বার প্রার্থী দেয়নি, তার জন্যই কংগ্রেস জিততে পেরেছিল। রায়গঞ্জ সিটে কি হবে? Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কটা কংগ্রেস চাইবে বামেদের কাছ থেকে? ISF বলছে অনেকগুলো আসনে তারা লড়বে। নৌসাদ বলছে ডায়মন্ড হারবার থেকে লড়বে। নৌসাদের বিষয়টা হয়তো বাম কংগ্রেস প্রার্থী দিল না, নৌসাদই লড়লো।
এবং বিজেপি তো থাকবেই সেখানে। তাহলে বিভ্রান্ত বামেদের কর্মীরা সমর্থকরা নির্বাচন দোরগোড়ায় কোড়া নাড়ছে, এখনো পর্যন্ত কোনো দিশা নেই কিভাবে সমঝোতা হবে, কোন আসনে কারা লড়বে বা আদৌ সমঝোতা হবে কিনা। 16 সালে বাম কংগ্রেস জোট একসঙ্গে লড়েছিল, তারপরে সে জোট ভেঙে গেল। 2019-এ আলাদা আলাদা লড়লো, 2021-এ আবার একসঙ্গে আসলো। তাহলে 2016-র আগে যে বাম কংগ্রেস সমঝোতা হয়েছিল, সেই সমঝোতা হচ্ছে নিছক ইলেকটোরাল অ্যালায়েন্স, অ্যারিথমেটিকে এই পার্সেন্টেজ ওর এই পার্সেন্টেজ, কিন্তু একসঙ্গে কোনো আন্দোলন হয়নি, রাস্তায় নামেনি। নির্বাচনের আগে যে যৌথ সভা পদযাত্রা হয়েছে, পাক সার্কাসে রাহুল গান্ধী বুদ্ধদেব ভট্টাচার্য জনসভা করেছিলেন, কিন্তু আন্তরিকভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে যৌথ আন্দোলন করতে দেখা যায়নি বাম এবং কংগ্রেসকে। যেই নির্বাচনে তারা হেরে গেলেন তাদের জোট ভেঙে গেল। 19-এ তারা আলাদা লড়লেন, বহরমপুর আর মালদার একটা আসনে বামেরা প্রার্থী দিল না। আবার 21-এ তারা একজোট হলেন, শূন্য পেলেন, আবার বিভিন্নভাবে পথ চলা শুরু। আবার যেই লোকসভা নির্বাচন আসছে, আবার জোট 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 সমঝোতার গল্প শোনা যাচ্ছে। এ তো বাম কংগ্রেসের সমর্থকরাই মুষড়ে পড়ছেন। দেখুন, তৃণমূল বামেদের হটিয়ে এসেছে। কিছু কিছু বামপন্থী আবার বিজেপিকে এতই ভয় পাচ্ছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই প্রকৃত বামপন্থী বলে মনে করেন। তারা মনে করেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির জাগারনাট ঠেকাতে পারবেন। তারা 21 সালে নো ভোট টু বিজেপি ক্যাম্পেনের হোতা ছিলেন। অনেক সিপিএম এর লোকও শোনা যায় যে মমতাকে ভোট দিয়েছিলেন বিজেপির ভয়ে। আবার যারা তৃণমূলকে হটাতে চায় তাদের একটা বড় অংশ চলে গিয়েছিল বিজেপির দিকে, সেই জন্য বিজেপি 38% ভোট পেয়েছিল। এবার বাম কর্মী সমর্থকদের তো সিদ্ধান্ত নিতে হবে। তারা তৃণমূল বিরোধী, ঠিক আমরা জানি। তাহলে তৃণমূল বিরোধী যারা, তারা কি মনে করেন যে বাম কংগ্রেস তৃণমূলকে হারাতে পারবে? একটা জায়গায় পারতে পারে, অন্য জায়গায় পারবে না। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরে তারা লড়াই দেবে, কারণ সেখানে মুসলমান ভোটের একটা বড় অংশ তাদের দিকে ঝোঁকার সম্ভাবনা আছে। যেমন ধূপগুড়ির বাই ইলেকশনে বাম কংগ্রেস তো সুবিধা করতে পারলো না। অর্থাৎ রাজ্যের 5 থেকে 6টা লোকসভা আসনে তারা ভালো লড়াই দিতে পারবেন, কিন্তু বাকি 35-36টা আসনে কি হবে? সেখানে বামেদের বা কংগ্রেসের মধ্যে যারা একেবারে কট্টর তৃণমূল বিরোধী, তাদের কাছে একটা বিগ কল বা টাফ কল। হ্যাঁ, বিজেপি তাদের মতাদর্শগত প্রতিপক্ষ, যদিও বিজেপি এই রাজ্যে আনটাচড অ্যান্ড আনকিস ভার্জিন পলিটিক্যালি, তৃণমূল টেস্টেড। তাহলে বাম এবং কংগ্রেসের সমর্থকদের কাছে এ প্রশ্ন তো আসবেই, তাদের ভোট যদি তৃণমূলকে সুবিধা করে দেয় তাতে তাদের লাভ কি? আর তাদের ট্যাকটিক্যাল ভোট যদি তৃণমূলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তাহলেই তো তাদের লাভ। দেখুন, এটা খুব বাস্তব সত্য। বামেরা চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানো, নিশ্চয়ই ঘুরে দাঁড়াবেন। নতুন নতুন ছেলেমেয়েরা এসছেন, মীনাক্ষী, শতরূপ, সায়ন, সবাই। আজ না হয় কাল ওরা ঘুরে দাঁড়াবেন, ইট টেকস টাইম। কিন্তু বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াই করার মতো ক্ষমতা তাদের নেই। তাদেরকে বেছে নিতে হবে এই মুহূর্তে কাদের বিরুদ্ধে তাদের লড়াইয়ে জোর দেওয়া দরকার। তারা যদি মনে করেন যে তৃণমূল বাংলায় যে শাসন চালিয়েছে সেটা অপশাসন, দুর্নীতিতে নিমজ্জিত তারা, তাহলে তাদের ভোট কাকে দিতে হবে যাতে তৃণমূলের সামনে কঠিন চ্যালেঞ্জ আসে? তৃণমূল বিরোধী ভোট ভাগ করে তো কোনো লাভ নেই। সেখানে বাম প্রার্থী জিততেও পারবে না, কিন্তু ওই তৃণমূল বিরোধী ভোটের ভাগের সুবিধা নিয়ে নেবে বিজেপি। তাহলে নিশ্চয়ই তারা ট্যাকটিক্যাল ভোটিং করবে। যেখানে মনে হবে যে বাম কংগ্রেসের প্রার্থী তৃণমূলকে চ্যালেঞ্জ দিতে পারে তাহলে নিশ্চয়ই বাম কংগ্রেসের প্রার্থীকে ভোট দেবেন। আর যেখানে মনে হবে যে বাম কংগ্রেসের প্রার্থীর পক্ষে কোনো অবস্থাতেই তৃণমূলকে সামান্যতম চ্যালেঞ্জ ছোড়া সম্ভব নয়,
তখন তাদেরকে ট্যাকটিক্যাল ভোট করতে হবে। এটা তাদেরকে ভেবে দেখার সময়। এটা তাদের বামেদের ভোট বিজেপি পেয়েছে, আবারও পাবে, কোনো সন্দেহ নেই তাতে। বিজেপি আকাশ থেকে ভোট পায়নি, মঙ্গল গ্রহ থেকে ভোট পায়নি, ভোট পেয়েছে বামেদের ভোট, কংগ্রেসের ভোট, বিক্ষুব্ধ তৃণমূলের ভোট আর হিন্দু ভোটের একটা বড় অংশ। এবং লোকসভা নির্বাচন হলে সাইলেন্ট মেজরিটি আমরা যাদের বলি, যারা পলিটিক্যালি কনসিয়াস কিন্তু একেবারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেয়, তাদের ভোট। কিন্তু মূলত বামের ভোটই রামে গেছে, এই বাস্তবটাকে স্বীকার করে নেওয়ার উচিত। সেই প্রবণতা এবারও থাকবে এবং দেশ জুড়ে মোদী হাওয়া উঠেছে, মানুন বা না মানুন। যে মোদী যে কোনোদিন সংখ্যা নিয়ে বলেন না, তিনি বলেছেন যে বিজেপি 370, এনডিএ 400 এবং এনডিএর মধ্যে আরো শরিক আসছে। ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল চলে এসছে, আন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু না ওয়াইএসআর, কার সঙ্গে বিজেপি যাবে সেটা তাদের ভাবনা। দুটো দলই চাইছে বিজেপির সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করতে। এআইএডিএমকে একটু রুষ্ট হয়েছে কারণ তাদের অনেক নেতা চলে গেছেন বিজেপিতে। ওখানে বিজেপি কারোর সঙ্গে অ্যালায়েন্স নাও করতে পারে, ছোটখাটো কটা দলের সঙ্গে, কিন্তু উল্লেখযোগ্য ফল তারা করবে এবার তামিলনাড়ুতে। নীতিশ কুমার চলে এসছেন, কংগ্রেস ভাঙছে। এই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের নির্বাচনকে দেখতে হবে। হ্যাঁ, মতাদর্শের প্রতি আস্থা রাখা মধ্যে তো কোনো অন্যায় নেই, কিন্তু শুধু মতাদর্শের প্রতি আস্থা রাখলাম এবং আপনার মূল্যবান গণতান্ত্রিক অধিকার আপনি এমনভাবে প্রয়োগ করলেন, আপনি মনে প্রাণে তৃণমূল বিরোধী, বিজেপিও বিরোধী, কিন্তু আপনার মনে তো এই ব্যথাটা আছে বামপন্থী যে তৃণমূলের জন্য তাদের ক্ষমতাচ্যুত হয়েছে। তাহলে কাকে রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ ছোড়া আপনার অগ্রাধিকার, সেটা আপনাকে ভাবতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। মতাদর্শকে একেবারে আঁকড়ে বসে থাকবো নাকি মতাদর্শ থাকবে, মতাদর্শগত সংগ্রামটা আগামী দিনে আরো ভালোভাবে করার জন্য ট্যাকটিক্যাল ভোটিং করতে হবে, এই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। দেখুন, সাগরিকা ঘোষ সাংবাদিক, প্রতিষ্ঠিত সাংবাদিক, লেখক, তিনি তৃণমূলের রাজ্যসভার সদস্য হয়েছেন। এতে মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যৌথ সম্মতিতেই হয়েছেন, কারণ বলিয়ে কইয়ে সাগরিকার মতো কেউ যদি রাজ্যসভায় থাকেন তাহলে তৃণমূলের বক্তব্য অনেক ভোকালি তারা তুলতে পারবেন এবং দিল্লির এলিট সার্কেলে এদের গ্রহণযোগ্যতা আছে, সেখানে তৃণমূলের কথাও তারা বলতে পারবেন। তবে সাগরিকা ঘোষের একটা বক্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে, যদিও বক্তব্যটা এখনকার নয়, বেশ কিছুদিন আগেকার। এই প্রতিবেদনের শেষে সাগরিকা ঘোষের সেই বক্তব্যটা আরেকবার শোনাবো আপনাদের। मैं ये भी समझती हूँ कि देखिए, मीडिया और पॉलिटिशियंस के बीच में फ्रेंडशिप नहीं हो सकता है। वी कांट बी ईच अदर्स फ्रेंड्स, हम मित्र नहीं बन सकते हैं। मैं ममता बनर्जी को बहुत अच्छी तरह से जानती थी, जब वो 1990s में पॉलिटिक्स करती थी, जब वो सीपीएम के खिलाफ लड़ती थी, मैं उसे बहुत अच्छी तरह से पहचानती थी, एंड वी यूज्ड टू हैव अ लॉट ऑफ डिबेट एंड डायलॉग। बट व्हेन शी बिकेम चीफ मिनिस्टर, आपने देखा होगा एक शो किया था मैंने, जब वो उठ के चली गई, एक क्वेश्चन टाइम दीदी करके मैंने शो किया था, जब वो स्टूडेंट्स उससे प्रश्न पूछ रहे थे और वो अचानक भड़क गई और बोली कि आप लोग सब माओइस्ट हो, मैं यहाँ से जा रही हूँ, एंड शी वॉकड आउट ऑफ द शो एंड आई कुडंट बिलीव इट। आई थॉट ये भाई ये जा क्यों रही है, ये तो दीदी है, मैं तो इनको पहचानती हूँ, ये क्या हो गया। देन आई रियलाइज दैट द पॉलिटिशियन इज ऑलवेज टेकिंग अ लॉयल्टी टेस्ट, और आप पत्रकार होकर के आप लॉयल नहीं बन सकते हैं, आप पॉलिटिशियन का वफादार नहीं बन सकते हैं। कभी ना कभी तो पॉलिटिशियन को लगेगा कि आपने धोखा दिया है, और आपको धोखा देना पड़ेगा, बिकॉज आप पॉलिटिशियन का लॉयलिस्ट नहीं है। तो इस तरह से वी डू फेयर जर्नलिज्म, वी डू ऑब्जेक्टिव जर्नलिज्म, बट वी डोंट डू न्यूट्रल जर्नलिज्म।